আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, পাড়ের নিচে বাস শনাক্ত, টেনে তোলার চেষ্টা। 71-এর কালরাত্রি স্মরণে নানা আনুষ্ঠানিকতা, স্বাধীনতা দিবসের আয়োজনের জন্য প্রস্তুত প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। তেলের সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে মালিকদের বিরুদ্ধে সেলফ রেশনিং এর অভিযোগ। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক, বিকল্প উৎস নিয়ে আলোচনা, এখনই দাম না বাড়ানোর নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। সবশেষ উদ্ধার যে কাজ সেটি হচ্ছে, আমি এই মুহূর্তে উদ্ধারকারী জাহাজ হামজাতেই রয়েছি, তবে প্রায় ঘন্টা দুয়েক এখানে ঝড় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে আসলে উদ্ধার কাজ কিছুটা কিন্তু বিলম্বিত হয়েছে। আমরা এখানে প্রশাসনের কর্মকর্তা সবাইকে আসলে তৎপরতা দেখছি তাদের, তারা উদ্ধার কাজটা ঠিকঠাক মতো করার জন্য। যে তথ্যটি রয়েছে যে এইখানে মোটামুটি আসলে নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে যে এই গাড়িতে আসলে 40 জন, এই বাসে 40 জন যাত্রী ছিল। এর মধ্যে 10-12 জনকে উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে থেকে হাসপাতালে 2 জন নারী কিন্তু আসলে তাদের মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। এর মধ্যে একজনের পরিচয় আমি পেয়েছি, তার নাম হচ্ছে রেহানা আক্তার। তিনি এই রাজবাড়ী সদরেরই বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত একজন স্বাস্থ্যকর্মী এবং এই বাসে তার ছেলে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার একজন নাতি কিন্তু নিখোঁজ রয়েছে এবং এই তথ্যটি পেয়েছে। এবং বাকি যে আরো একজন যিনি মারা গেছেন তার কিন্তু আসলে পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ চলছে, বাসটি শনাক্ত করা হয়েছে এবং সেই উদ্ধারকারী জাহাজ আমরা দেখতে সেইখানে আসলে বেঁধে ফেলা হয়েছে বাসটিকে, হয়তো ধীরে ধীরে টেনে তোলা হবে। এবং আমি এইখানকার জেলা প্রশাসক যিনি রয়েছেন রাজবাড়ির উম্মে সুলতান আক্তার, তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলছেন যে পুরো যে প্রধানমন্ত্রী নিজে তার সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্ধার কাজের সবশেষ খবর আসলে তার কাছ থেকে নিয়েছেন এবং তিনি দ্রুত উদ্ধার কাজ সমাপ্তের জন্য, দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য আসলে নির্দেশনা দিয়েছেন। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আসলে তদন্ত করে দেখবেন যে আসলে দুর্ঘটনার মূল কারণ কি। মহান স্বাধীনতা দিবস, মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধটি। এদিকে 18 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে হাজির থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে 3 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি, আজ সেই ঐতিহাসিক দিন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোর মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র চিত্রে স্মরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, মানসপটে তবুও জল জলে 25 মার্চের কাল রাত। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো আজও এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন গ্রাহকরা। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। এরপরই চলে ছুটোছুটি, কোথায় মিলবে তেল।
আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ, এতে সন্তুষ্ট নয় চালকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য হচ্ছেন তারা। বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে, এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রধানমন্ত্রী এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ, অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে 2 দিন বন্ধ ছিল তেলের সরবরাহ, এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা জানান, জ্বালানি তেলের সরবরাহ। অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 5টি আইন চূড়ান্ত আকারে অনুমোদন দেওয়া হয়েছে, যা অর্থ সংক্রান্ত বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সন্ধ্যায় ক্যাবিনেট বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 2025-26 অর্থবছরের অর্থ আইনের চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। নাসিমুল গনি বলেন, আবগারি শুল্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া সংশোধন অধ্যাদেশ 9 জানুয়ারি 2025 তারিখে জারি হয়, তা আজকের বৈঠকে আইন আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টির মধ্যে প্রায় 120টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে বিরোধী দল বলছে ঐক্যমত্য হয়েছে 115টির মতো অধ্যাদেশের ব্যাপারে। একই সাথে সরকারি দলের বিরুদ্ধে গণভোট অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তবে বিএনপি সদস্যরা এই অভিযোগকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু হয় বুধবার দুপুর 3টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। কমিটির সদস্য না হলেও বিরোধী দলের প্রস্তাবে বৈঠকে যোগ দেন জামাত দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। বিচার বিশ্লেষণ চলে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ নিয়ে। প্রায় 2 ঘন্টার বৈঠকে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। সরকারি দলের পক্ষ থেকে 120টি অধ্যাদেশ নিয়ে ঐক্যমত হয়েছে জানালেও বিরোধী দল বলছে সংখ্যাটা 115। তবে কমিটিতে থাকা সরকারি দলের সদস্যদের বিরুদ্ধে গণভোটের অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা। পাশাপাশি কিছু অধ্যাদেশে সংশোধনী এনে কমিটিতে উত্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা। যদিও এসব অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেন কমিটির সভাপতি জয়নাল আবেদিন। 133টি অধ্যাদেশকে